সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটিএন নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানব ধন। এ কথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের এটিএন নিউজ স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক ও গবেষক ডক্টর মোহাম্মদ আজম। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। আজম ভাই, আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আপনাকেও ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। ভুল রাষ্ট্রীয় পদক প্রদান এবং পরে তা প্রত্যাহার, এ ধরনের কালচার শিল্প সাহিত্যের জন্য ক্ষতিকর নয় কি? না, পদক প্রদান এবং প্রত্যাহার শিল্প সাহিত্যের জন্য ক্ষতিকর এই সিদ্ধান্ত নেওয়া মুশকিল। পদকের সঙ্গে শিল্প সাহিত্যের সম্পর্কটা খুবই পরোক্ষ। আমি খুব গৌণ বলবো না, কারণ মূল্যায়ন, মূল্য প্রদান এই ব্যাপারগুলো পরোক্ষভাবে শিল্প সাহিত্যকে সাহায্য করে কিংবা প্রভাবিত করে, কিন্তু এটাকে একেবারে শিল্প সাহিত্যের উন্নতি অবনতি ইত্যাদির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে প্রত্যক্ষভাবে সম্পর্কিত করার কোনো কারণ নেই। কিন্তু এখানে আমরা যেটা বলবো সেটা হলো যে কতগুলো ব্যাপার আছে যেগুলো নন্দনতাত্ত্বিক বিবেচনা, কতগুলো আছে যেটা সামাজিক এবং অপরাপর বিচিত্র বর্গের স্পর্শকাতর বিবেচনা। আমাদের এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে আমরা সবগুলো ব্যাপার, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সবগুলো ব্যাপারে হয়তো সম্যকভাবে সিদ্ধান্তটা নিতে পারিনি। কিন্তু এখানে বিবেচনা কিংবা পর্যালোচনায় কোনো প্রকার পক্ষপাত কিংবা অপরাপর ব্যাপার ঘটেছে এই ধরনের বলা যাবে না। কিন্তু আসলে তো আমাদের বিবেচনার অনেকগুলো বর্গ আছে, ঠিক আছে? তো কোনো কোনো বর্গে ব্যাপারটা ভুল হয়েছে মাত্র, কিন্তু আমি মনে করি না যে এটা শিল্প সাহিত্য এগুলার ক্ষতি করবে কিংবা কোনো প্রত্যক্ষ প্রভাব ফেলবে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার। এই যে বললেন যে পক্ষপাতিত্ব ছিল না, তবে ভুল হতে পারে এই ধরনের কতগুলো বর্গে, বর্গে। হ্যাঁ, মানে বিবেচনার তো অনেকগুলো বর্গ আছে, অনেক বড় থাকে। আপনার প্রশ্নে জানতে চাচ্ছি, বাংলা একাডেমির এই পুরস্কারের নেপথ্যে আপনার কি ভূমিকা ছিল এবং কোন প্রক্রিয়া এই পুরস্কার এবার ঘোষণা করা হয়েছিল? না, এই ধরনের যেই ব্যাপারগুলো মানে গোপনীয়, প্রত্যেকটা ব্যাপারের বা বেশিরভাগ ব্যাপারের কতগুলো অংশ থাকে যেটা প্রকাশ্য নয়, কতগুলো ব্যাপার আছে যেটা পাবলিক করতে হয়, প্রকাশ করতে হয়। আপনাকে আমি আগেও বলেছি, আরেকবার বলি, এক্ষেত্রে আমার বলার কথা একটাই, সেটা হলো বাংলা একাডেমির যে বিদ্যমান নীতিমালা আছে পুরস্কারের, এই নীতিমালায় যে ধাপগুলো আছে, যেইভাবে ব্যাপারটা করার জন্য বলা আছে, আমরা সেভাবেই কাজটা করেছি এবং এই ব্যাপারটা প্রকাশ্য। মানে বাংলা একাডেমির পুরস্কারের নীতিমালা কি, এটা কিন্তু প্রকাশ্যে দেওয়া আছে, পুস্তিকা ছাপানো আছে, ওয়েবসাইটে দেওয়া আছে, ফলে যে কেউ এটা দেখে নিতে পারে। আমি শুধু নিশ্চিত করছি যে এই ধাপগুলো আমরা হুবহু অনুসরণ করেছি। বাংলা একাডেমি অনুবাদ সেল বোধহয় নেই, অনুবাদ শাখা আছে, হ্যাঁ, সেল নেই, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে একটি ভালো মানের বই বের হওয়ার সাথে সাথে একটি অনুবাদ সেল থেকে সেই বইটি অনুবাদ হয়ে যায়, কিন্তু বাংলাদেশে এটা নেই কেন? আপনি কি বাংলা একাডেমিতে একটি অনুবাদ সেল আলাদা করে হোক, আপনি কি সেটা চান? দেখেন, অনুবাদ কোনো একটা বইয়ের হবে কি না সেটা বাংলা একাডেমিতে একটা অনুবাদ সেল আছে কি নাই এটার উপর পুরোপুরি নির্ভর করে না। অন্যান্য প্রতিষ্ঠানও দায়িত্ব নিতে পারে না, প্রতিষ্ঠান না, কথাটা বুঝতে হবে। আমরা যে সমস্ত দেশের কথা এটা বলি, মুখে ফট করে বলে দিলাম যে পৃথিবীর বিচিত্র দেশে এই ঘটনা ঘটে, আমরা ওটা বুঝি না অথবা মনে রাখি না যে ওই ব্যাপারটা ঘটে একমাত্র সে সমস্ত দেশে, যে সমস্ত দেশে ইউনিভার্সিটিতে ওই ভাষায় পড়াশোনা হয়। নোট ইট ডাউন, এটা আমি আজকে পরিষ্কার করে বলছি যে লোকেরা যখন এই কথাটা বলে
তখন অন্য অনেকগুলো উপাদানের সমন্বয়ে যে এই একটা পরিস্থিতি তৈরি হয়, এই পরিস্থিতিতে দশকের পর দশক চর্চা, কখনো কোনো শত বছরের চর্চার মধ্য দিয়ে তৈরি হয়েছে, ওই কথা মাথায় না রেখে আমরা মনে করি যে একটা সেল থাকলে বুঝি এই ঘটনা ঘটে যেত। না, ব্যাপারটা তো সহজ নয়। ঠিক আছে, এর অনেকগুলো ব্যাপার আছে, অনুবাদকের ব্যাপার আছে, ভাষার ব্যাপার আছে, একাডেমিক চর্চার ব্যাপার আছে, তার হিস্ট্রির ব্যাপার আছে, তার বিপুল পরিমাণ অর্থায়নের ব্যাপার আছে। বাংলা একাডেমি একটা অনুবাদ ইনস্টিটিউট করার জন্য দীর্ঘদিন আগে থেকে গভর্নমেন্টকে প্রস্তাব দিয়ে রেখেছে, কিন্তু কে বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে, কে যেই পরিমাণ টাকা প্রয়োজন হয় একটা মানসম্পন্ন অনুবাদ করার জন্য, কে তা বরাদ্দ করবে? এমনিতেই বাংলা একাডেমির এখন যে সক্ষমতা আছে সেটা মোটেই কম নয়। আপনি একটা বই অনুবাদ করে দেন, বাংলা একাডেমি এটা পরীক্ষা করাবে, রিভিউয়ারের কাছে পাঠাবে, এডিটরের কাছে পাঠাবে, এবং যদি এটা মানসম্মত হয় তাহলে সে বের করে দেবে। এই ক্যাপাবিলিটি, কারণ 100 বই সে বছরে বের করতে পারে, এই ক্যাপাবিলিটি বাংলা একাডেমির আছে, কিন্তু কাজটা করবে কে? আর যেই বাজেট বরাদ্দ আছে, একটা বই বের করার পরে একজন অনুবাদক যেই পরিমাণ টাকা পান, ওই পরিমাণ টাকায় একটা অনুবাদ হয় কি না সেই ব্যাপারটা আপনাকে ভাবতে হবে। ফলে কিছু ব্যবস্থা আছে আরও ভালো করা সম্ভব, কিন্তু যদি আমরা একটা বড় পরিবর্তন চাই তাহলে শুধু মুখে এ কথা বললে চলবে না, এটার জন্য বিপুল পরিমাণ বাজেট, আলাদা ইনস্টিটিউট ইত্যাদি অনেক কিছু করার আছে। অনুবাদ বলেন, গবেষণা বলেন, সাহিত্য বলেন, ওটা বলেন, বাংলা একাডেমি কিন্তু অন ইটস ওন নিজে থেকে একটা কাজও করে না। বাংলা একাডেমি কিন্তু রিসার্চ ইনস্টিটিউশন, যে অর্থে ধরা যাক বিআইডিএস কিংবা সারা পৃথিবীতে রিসার্চ ইনস্টিটিউশন আছে, বাংলা একাডেমিতে সেই ধরনের প্রতিষ্ঠান নয়। বাংলা একাডেমি হলো সুবিধা তৈরি করে দেওয়ার মতো একটা প্রতিষ্ঠান। এই ক্যাটাগরিটা অনেকেই ভুল করে, যে বাংলা একাডেমিতে কিন্তু কোনো ডিসিপ্লিনের বা সাবজেক্টের কোনো বিশেষজ্ঞ কিন্তু বাংলা একাডেমিতে নেই। এটা বাংলা একাডেমির ঠিক কর্মপ্রণালীর মধ্যেই পড়ে না। ফলে বাংলা একাডেমি কী করবে? সরকার টাকা দেয়, এখানে লোকজন আছে যারা পুরো অফিসটা মেনটেন করবে, আর বাংলা একাডেমির কাজ হলো সে কী করবে? বাইরে থেকে লোক হায়ার করবে, তার যে কাজ সে কাজের জন্য সে হায়ার করবে। যেমন ধরা যাক আপনি একটা বই বাংলা একাডেমিতে জমা দিলেন, বাংলা একাডেমির কি কোনো সাধ্য আছে এটা নিজে সিদ্ধান্ত নেবে যে বইটি বের হবে কি হবে না? না, আলবত না। এটা যদি কেউ বলে থাকে, এটা যদি কেউ নিয়ে থাকে, সে ভুল করেছে। বাংলা একাডেমি কী করবে? 2 জন বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে দেবে, বিশেষজ্ঞ বলবে যে এটা ঠিক আছে, বাংলা একাডেমি বের করে দেবে। বাংলা একাডেমির ক্যাপাবিলিটি আছে, সে বইটা বের করতে পারে, তার লোকজন আছে, অফিস আছে, প্রেস আছে, টাকা আছে, সে বের করে দেবে। যারা কবি তারা কিন্তু শব্দ সৃষ্টি করেন, কবিরা। কবিদের শব্দগুলো বাংলা একাডেমিতে আপনারা বাংলা অভিধানে ব্যবহার করতে পারেন কি না, বা সংস্কারে ব্যবহার করা যায় কি না, এই বিষয়ে কি আপনাদের কোনো পরিকল্পনা আপনি আছে? এখন যে কথাটা বলেছেন, এই কথাটা আমি আসলে এই শব্দ ব্যবহার করে বলতে চাইব না। 1 নাম্বার, বাংলা একাডেমি অভিধান নিয়ে বহু কাজ করেছে, এই কথা বলা সম্ভব, কিন্তু বাংলা একাডেমির এটা করার কথা। কারণ পৃথিবীর যে কোনো একাডেমির প্রধান কাজ হলো ভাষার স্ট্যান্ডার্ডাইজেশন, মাননীকরণ, মান ভাষা নির্ধারণ করা। এটা হলো একাডেমির প্রধান কাজ। তাহলে একাডেমি উচ্চারণ অভিধান করবে, একাডেমি অভিধান করবে বিচিত্র ধরনের, এগুলো একাডেমির সাধারণ কাজ, বাংলা একাডেমিও করেছে। এখন আপনি বলেছেন যে বাংলা একাডেমি যে করেছে, আবার বাংলা একাডেমি তার ভিতরের লোক দিয়ে করেছে, এটা অসম্ভব। বাংলা একাডেমি কী করবে? বাইরে থেকে বিশেষজ্ঞ নিয়োগ করবে, 1 জন বা 1 সেট, প্রত্যেকটা অভিধান সেভাবে করা। বাংলা একাডেমির অভিধান বলে আপনি যেটা বলছেন, লোকেও যেভাবে বলে, ব্যাপারটা মোটেই এরকম না। ব্যাপারটা হলো এই অভিধানের সম্পাদক আছে, সংকলক আছে। যদি কোনো নতুন সংস্করণ বের করতে হয়, আমাদেরকে আবার সম্পাদক সংকলন নিয়োগ করতে হবে। তখন সেখানে তার পদ্ধতির মধ্য দিয়ে কিছু শব্দ নতুনভাবে আবির্ভূত হতে পারে, লোকে বলতে পারে, সম্পাদক যারা তাদের চোখে পড়তে পারে, সংগ্রাহক যারা তাদের চোখে পড়তে পারে। আপনার ব্যক্তিগত মতামতটা জানতে চাই। ব্যক্তিগত মতামত হলো যে অভিধান, বাংলা একাডেমির অভিধান আরও অনেক বেশি চলিষ্ণু হওয়া উচিত, আরও অনেক বেশি গ্রহিষ্ণু হওয়া উচিত। এটা সবসময় কাজ করে এরকম একটা সেল থাকা উচিত, এবং অনবরত নতুন নতুন শব্দের মধ্যে সংগ্রথিত হওয়া উচিত। দুঃখের বিষয় যে আমাদের অভিধান কার্যক্রম আসলে এরকম সচল কিছু নয়। এটা হলো একটা প্রজেক্ট আসে, কিছু টাকা পাওয়া যায়, একজন সম্পাদক বা একটা সম্পাদনা পরিষদ নিয়োগ করা হয়, তখন একটা অভিধান হয়। এটাও ভালো, এরকম বিচিত্র অভিধান দরকার আছে, কিন্তু একই সঙ্গে অভিধানের যে একটা সাংবাৎসরিক কার্যক্রম, অভিধানের যে অনবরত চলিষ্ণু এবং গ্রহিষ্ণু থাকা,
এটার জন্য তার একটা ভিন্ন সেল এবং ভিন্ন বাজেট বরাদ্দ, তার কর্মপ্রক্রিয়া, পণ্ডিতদের এটার সঙ্গে রেগুলার সম্পৃক্তি, এই ব্যাপারগুলো জরুরি। সেটা হলেই কিন্তু আপনি যেটা বললেন যে নতুন শব্দ হচ্ছে, হ্যাঁ, কবিরা করছে, দৈনন্দিন মাঠ থেকে ঘাট থেকে চায়ের আড্ডা থেকে নতুন শব্দ বেরিয়ে আসছে, প্রচুর পরিমাণে আঞ্চলিক শব্দ অনেক লোকমুখে শোনা যায়। আঞ্চলিক শব্দের যাকে আমরা বলবো যে মূল ধারায় আত্মীকরণ ঘটছে, এই প্রত্যেকটা ব্যাপার অনবরত অভিধানে ঢুকে যাওয়া উচিত। আজম ভাই, এবার যাব একটু ব্যক্তিগত প্রসঙ্গে। জানতে চাই আপনার ব্যক্তিগত জীবন এবং দাম্পত্য জীবন, কি বলবেন? না, একেবারেই বলার মতো তেমন কিছু নেই। খুবই সাধারণ নাগরিক মধ্যবিত্ত একজন মানুষের মতো আমিও একটা বিয়ে করেছি। আমার স্ত্রী সরকারি কলেজে পড়ান, আমার একটা ছেলে 13 বছর বয়স, উদয়নে 7-এ পড়ে। আজম ভাই, আমি আরও বলিনি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যেহেতু এই বিশ্ববিদ্যালয় এলাকায় থাকি, ফলে একটা খুবই ছোট চৌহদ্দির মধ্যে আমার জীবন কাটে। সংসার জীবনে নানা টানা পোড়েন থাকে, অভাব অভিযোগ থাকে, জয় পরাজয় থাকে। আপনাকে যদি প্রশ্ন করি, সংসার জীবনে কে পরাজিত, আপনি নাকি ভাবি? মানে এই বৈপরীত্যের মধ্যে আপনি আমাকে ঠেলে ফেলতে চাচ্ছেন কেন? হতে পারে না যে কখনো কখনো একজন পরাজিত আরেকজন জয়ী, অন্য সময় যে আগে জয়ী হয়েছে সে পরাজিত, অন্যজন জয়ী, কখনো কখনো দুজনই পরাজিত কিংবা কখনো দুজনই জয়ী। আপনি যে বাইনারির মধ্যে, বৈপরীত্যের মধ্যে আমাকে ঠেলে ফেলতে চাচ্ছেন, আমি সেখানে কেন যাব? প্রত্যেক মানুষেরই দোষগুণ থাকে, অর্থাৎ দোষগুণ নিয়েই তো মানুষ। জানতে চাই আপনার একটি দোষ এবং একটি গুণ, কি বলবেন আপনি? গুণের ক্ষেত্রে আমি বলবো যে আমার ধৈর্য মোটামুটি ভালো। বাহ, ধৈর্যশীলকে কিন্তু আল্লাহ তো পছন্দ করেন। মানে একটা অত্যন্ত বিরূপতার মধ্যে তো আমরা জীবনযাপন করি, তো ধৈর্য যদি আরও কম হতো তাহলে হয়তো বিপর্যয়ের পরিমাণ আরও বাড়ত। আর খারাপ দিক? খারাপ দিক হলো আমার অ্যাম্বিশন বা উচ্চাভিলাষ খুব কম। আরেকটু উচ্চাভিলাষী আমার তো খারাপ দিক আমরা ধরে নিতে পারি না, এটা খুবই ভালো দিক না, এটা খারাপ দিক। তার কারণ হলো উচ্চাভিলাষ ছাড়া বড় কিছু করার আকাঙ্ক্ষা, বর্তমান অবস্থাকে ছাড়িয়ে যাওয়ার আকাঙ্ক্ষা ছাড়া মানুষের পক্ষে বড় কিছু করা সম্ভব হয় না। আমার এটা খুবই কম। প্রত্যেক মানুষেরই জীবনের একটা উদ্দেশ্য এবং লক্ষ্য থাকে, আপনিও নিশ্চয়ই এর থেকে ব্যতিক্রম নন। জানতে চাই আপনার জীবনের উদ্দেশ্য কি এবং লক্ষ্য কি? আচ্ছা, একটা উদ্দেশ্য বা লক্ষ্য থাকে, এটা ব্যাপারটা এরকম না। আসলে মানুষ তো একটা লম্বা সময়, ধরেন আমার বয়স 50 হবে খুব শিগগির, তো এটা 80 বছর যার বয়স হয়েছে তার মতো লম্বা না হলেও 50ও কিন্তু অনেক লম্বা সময়। তো এখানে যে সবসময় আমার উদ্দেশ্য একই ছিল তা নয়, কিন্তু আমি হয়তো, যদি আপনি আমাকে জোর করেন যে একটা প্রধান উদ্দেশ্য বা লক্ষ্যের কথা বলি, তাহলে আমি বলবো যে আমি প্রধানত ভালো নন ফিকশন লিখতে চেয়েছি। নন ফিকশন, ভালো লেখা, যেটাকে ভালো বলে, লোকে ভালো বলবে, যারা বুদ্ধিমান মানুষ, ভালো পাঠক, এবং তার মধ্য দিয়ে আমি একাডেমিক ইন্টেলেকচুয়ালের একটা ভূমিকা পালন করতে চেয়েছি। যদি আপনি আমাকে জোর করেন যে একটাই উদ্দেশ্য বলা, আমি এটা বলবো। আজম ভাই, সময় স্বল্পতায় আমাদের আলোচনার ইতি টানতে হবে। আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বাংলা একাডেমির মহাপরিচালক এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজমের সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।